শত ব্যর্থতার মধ্যেও ডক্টর ইউনূস সরকার বিরাট সিদ্ধান্ত নিতে পারছে। আমরা এই ক্ষেত্রে সরকারের পাশে আছি। ওসমান হাদির হত্যাকারীদের বিষয়ে সরকার মুখ খুলতে ভয় পাচ্ছে, কারণ সরকার সংশ্লিষ্ট এমন কেউ জড়িত যাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াটা এখন সরকারের জন্য অত্যন্ত কঠিন, অথবা এমন রাজনৈতিক শক্তি জড়িত যাদের বিরুদ্ধে পদক্ষেপ নিলে বা যাদের নাম বললে নির্বাচন বানচাল হয়ে যেতে পারে। যার ফলে সরকার ওসমান হাদি হত্যার কুল কিনারা জনগণকে জানাচ্ছে না, কিন্তু আমরা কিন্তু বুঝে গেছি যে কারা কি করেছে। আমি নানান আলোচনায় বলেছি এর সাথে সরকারের একটা অংশ জড়িত, বিশেষ করে ওয়াকারের নেতৃত্বাধীন যে প্রশাসন আছে, নিয়ন্ত্রিত যে প্রশাসন, যারা ইউনূসের কমান্ড মানে না, এরা এখানে জড়িত থাকতে পারে। ডিজিএফআই এবং বিএনপির সাথে জড়িত থাকতে পারে, এবং আওয়ামী লীগের জাস্ট শুটার। এখানে আওয়ামী লীগ ওইভাবে জড়িত না, আওয়ামী লীগের জাস্ট শুটার, কিন্তু ঘটনাটা ঘটিয়েছে অন্য কেউ, বিএনপি ইজ রিলেটেড। এখন এগুলো ইউনূস বলতে পারছে না। এই ব্যর্থতার মধ্যেও যেহেতু এই সব কিছুর পেছনে হচ্ছে ভারত, বিএনপি যদি ওসমান হাদি হত্যার সাথে জড়িত থাকে, তার পেছনেও ভারত। ভারতের কারণে ভারতকে সন্তুষ্ট করতে, ভারতের মন পাওয়ার জন্যই বিএনপি এই কাজ করেছে। এবং সন্দেহ আরো ঘনীভূত হচ্ছে। আপনারা দেখেছেন যে ওসমান হাদি হত্যার প্রতিবাদে গেছে ছাত্র দলের এক নেতা, তাকে বহিষ্কার করে দিয়েছে। এর মানে ওসমান হাদি বিএনপির শত্রু। ওই যে জানাজায় গেছে, কফিন হয়েছে, ওগুলো সব নাটক। বিএনপির প্রচন্ড ক্ষোভ যে ওসমান হাদি পারলে ওকে মরার পর মারত, যদি সুযোগ পেত। এবং ভিতরে বিএনপির ইন্টারনাল মিটিংগুলোতে অথবা বিএনপির পান্ডারা তাদের স্ত্রীদের কাছে, গার্লফ্রেন্ডের কাছে ক্ষোভ দেখায় যে ওরে যদি পারতাম আবার মারতাম, কারণ ওর কারণে বিএনপির আজকে আরো করুণ পরিণতি হয়েছে। তো দর্শক, এগুলো নিয়ে সরকারের ব্যর্থতা আছে, কিন্তু সবকিছুর পেছনে ভারত। বিএনপি তারেক রহমান যেহেতু ভারতকে মুচলেকা দিয়ে বাংলাদেশে ফিরছে, এ কারণে সবকিছুর পেছনে ভারত। ভারত চাচ্ছে বিপ্লবীদের ভয় দেখিয়ে এই যে ইন্টার কন্টিনেন্টাল বা ট্রান্সন্যাশনাল যে ওই গুমের অভিযোগ থেকে বাঁচতে, বাংলাদেশে যে সেনা সদস্য হত্যা করেছে পিলখানা ট্রাজেডি, সে অভিযোগ থেকে বাঁচতে চাচ্ছে। এই জন্য বাংলাদেশে এই বিপ্লবীদের ভয় দেখাচ্ছে, যে ইউনূসকে দুর্বল করছে, ইউনূসকে মেসেজ দিচ্ছে, ইউনূস তুমি দেখো, ভারত মেসেজ দিচ্ছে তোমার পক্ষের প্রধান শক্তি, তোমার যে মূল শক্তি, তাদেরকে মেরে ফেলছি, 2 দিন পর তোমার পক্ষে কেউ দাঁড়াবে না, অতএব ইউনূস সোজা হয়ে যাও, এই গুম খুনের বিচার বাদ দাও, ভারতকে জড়িত করা বাদ দাও। আর বিএনপি বলেছে যে আমাদের ক্ষমতা এনে দেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করে দেব এবং গুম খুনে জড়িত সবাইকে ছেড়ে দেব, কিচ্ছু হবে না। এটা তো মির্জা ফখরুল স্পষ্ট সরাসরি ঘোষণায় দিয়েছেন, আর পর্দার অন্তরালে যা বলেছে সেটা তো বলেছি। তো এই জায়গায় সরকার কিছুটা হলেও কোমর সোজা করেছে। এই জায়গাটায় সোজা করার মাধ্যমে পুরো পরিস্থিতি ইউনূসের নিয়ন্ত্রণে আসবে বলে আমরা বিশ্বাস করি। প্রশাসনের ভারতপন্থী যে অংশটা ওসমান হত্যার সাথে জড়িত বলে আমরা ধারণা করছি, তারা চুপসে যাবে। যেরকম আয়নাঘর ভিজিট বাধা দিয়ে বন্ধ করা যায়নি এবং গুম খুনে জড়িতদের অ্যারেস্ট বন্ধ করা যায়নি, এরকম ওসমান হাদি হত্যাকারীদের নাম প্রকাশ করাও বন্ধ করা যাবে না। এটা ইউনূস করবে, তবে তার আগে ভারতকে শায়েস্তা করতে হবে। যেহেতু নেপথ্যে ভারত সরকার একটা ব্যাখ্যা দিয়েছে যে না এইটা না, বাংলাদেশ সরকার বলেছে এই ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। ভারত যতটা সহজে বিষয়টা দেখছে, বিষয়টা তো সহজ নয়। মানে ভারতের ব্যাখ্যা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইউনূস সরকার। অ্যাডম থাকতে হয় এবং কঠোর অবস্থান থেকেই এটা ঘটেছে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ, শিলিগুড়ি থেকে শুরু করে দিল্লি, বিভিন্ন জায়গায় বাংলাদেশের যে কনসুলেট বা ডেপুটি হাই কমিশনার অফিস সরাসরি হিন্দু ও জঙ্গিরা হামলা করেছে। এই ক্ষেত্রে প্রতিবাদ করেছে এবং বাংলাদেশ
মোটামুটি ইঙ্গিত দিচ্ছে এই হামলাগুলো এমনি এমনি হয়নি, এটা মোদির কনসেন্টে হয়েছে। তো মোদিকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে ইউনূস সরকার, যে মোদির সম্মতি ছাড়া বা সরকারের সম্মতি ছাড়া এভাবে বাংলাদেশের ভিসা সেন্টারে হামলা হতে পারে না। এটা সুরক্ষিত থাকার কথা, কিন্তু নিরাপত্তা প্রহরীরা চুপ করে দাঁড়িয়েছিল। বাংলাদেশে যারা চাকরি করে ওখানে ডিপ্লোম্যাটিক মিশনে, তারা চাকরি করতে চায় না, তাদের নিরাপত্তা, তাদের পরিবার আতঙ্কের মধ্যে আছে। এটা ভয়ানক অভিযোগ এবং এটা সত্য মোদির বিরুদ্ধে। এটা করছে ইউনূস সরকার, এই অভিযোগ করছে। এর মানে এগুলোর কারণেই তো কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা কাছাকাছি চলে গেছে। এই অভিযোগ করলে তার ফলাফল এটাই হয়। এটা রাশিয়া আবার টের পেয়েছে, এই জন্য রাশিয়া বলছে যে ভাই তাড়াতাড়ি একটু সমাধান করেন। না, কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দিকে যাচ্ছে। এই পরিস্থিতি উন্নতি না হলে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন অনিবার্য। 2 দিন পর শুনবেন যে সীমিত করা হয়েছে, তারপরে দেখবেন যে বাংলাদেশ তাদের কূটনীতিকদের নিয়ে এসছে। ভারত যদি বিএনপিকে তালাক দেয় তাহলে বিএনপি এমনি ধইছে, কারণ বিএনপির কিচ্ছু নাই এখন, বিএনপির কোনো সক্ষমতাই নেই। বিএনপি মারামারি পারবে না, 10 মিনিটও লাগে না বিএনপিকে পিটিয়ে মাঠ ছাড়া করা, কারণ বিএনপির জনশক্তি নেই। এবং যারা আছে এদের শরীরে শক্তি নেই, এদের পেট মোটা, এদের ঠোঁট ঝুলে পড়েছে, এদের শক্তি নেই। তরুণ প্রজন্ম এদেরকে থাপড়াই দাঁত ফলাই দিতে পারে। ওগুলো দেখতে মোটা কিন্তু আসলে কিচ্ছু না। অতএব বিএনপির মূল শক্তি ভারত। এই জায়গায় ইউনূস সরকারের পদক্ষেপ আজই ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার মতো। হ্যাঁ, এত বড় ঘটনা ঘটছে। ভারতের কয়েকটা জায়গায় ভারতকে ভিসা দেওয়ার কার্যক্রম, মানে ভিসা কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার, বাংলাদেশ হাইকমিশন। এখন দুইটা দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের প্রধান ভিত্তি হচ্ছে বা প্রধান অনুষঙ্গ হচ্ছে ভিসা কার্যক্রম। ব্যবসা বাণিজ্য ওটা তো পরে, ব্যবসা বাণিজ্য করতে হলে না আপনাকে ভিসা লাগবে, ভিসা ছাড়া কূটনৈতিক সম্পর্ক হয় না। কূটনৈতিক সম্পর্কের প্রধান হচ্ছে, ব্যবসায়িক সম্পর্কের আগের শর্ত হচ্ছে ভিসা। কয়েক জায়গায় ভিসা কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। হ্যাঁ, ভারতও বন্ধ করে দিয়েছে, বাংলাদেশও বন্ধ করে দিয়েছে পাল্টা। এর মানে বাংলাদেশ ব্যবস্থা নিচ্ছে, কূটনৈতিক সম্পর্ক ছিন্নের মতো ইঙ্গিত দিচ্ছে। এবং বাংলাদেশ সরকার স্পষ্ট করে বলেছে যে প্রয়োজনে আমরা হাই কমিশনের কার্যক্রম সীমিত করে ফেলব। এই পদক্ষেপ নিতে পারছে। মানে সাদিক কায়েমরা যে আলটিমেটাম দিয়েছিল হাসিনাকে, আসাদুজ্জামান কামালকে ফেরত না দিলে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করতে হবে, সে স্থগিত করার মতো কিছু অনুষঙ্গ ইউনূস সরকার দেখাচ্ছে, যেটা বাংলাদেশের অতীতে কোনো সরকার পারেনি। যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক সীমিত করা, মানে স্থগিত করার পূর্বের স্টেজ, এটা হচ্ছে। বাংলাদেশ সরকার স্পষ্ট করে বলেছে যে হিন্দু সন্ত্রাসীরা কিংবা হিন্দুত্ববাদী উগ্রবাদী গোষ্ঠী, চরমপন্থী হিন্দু গোষ্ঠী, এখানে যারা হামলা করছে, যারা বিক্ষোভ করছে, তাদেরকে চরমপন্থী জঙ্গি সন্ত্রাসী বলে বাংলাদেশ সরকার আখ্যায়িত করেছে। অতএব এটা কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পূর্বের আলামত হিসাবে দেখছি। অতএব শত ব্যর্থতার মধ্যেও যেটা আমাদের জন্য জরুরি, ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা দরকার। তাহলে বিএনপির যে ভারতের দালালি, এটা সোজা হয়ে যাবে। কূটনৈতিক সম্পর্কই নাই, তুমি দালালি করে কি করবা? আমার ভাই ওসমান হাদি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। সত্যিকার অর্থে এই যেসব লোকগুলো অনলাইনে এসে আমাকে গালিগালাজ করেন, আপনারাই ওই ব্যক্তি যারা হাদির মতো লোককে মেরে ফেলছে। আপনারাই ওই ব্যক্তি অনলাইনে যারা গালিগালাজ করেন, লিখে একটা ভুয়া আইডি করে, হিন্দু অথচ মুসলমান নাম দিয়ে একটা আইডি করেছেন, করে আমাকে গালি দিচ্ছেন। আবার মুসলমান, জয় বাংলা মুসলমান, গরুর মুখ খেয়েছেন, ভারতের গোবর খেয়েছেন, আমাকে গালি দিচ্ছেন। আপনারাই জড়িত হাদি হত্যাকাণ্ডে। আমার সাথে যারা গালিগালাজ করেন, কথাটা আপনারা মনে রেখেন, আপনারাই ওই ব্যক্তি
যারা হাদিকে খুন করেছে, আপনারাই ওই ব্যক্তি যারা আবরারকে খুন করেছে, আপনারাই ওই ব্যক্তি যারা নূরের মতো লোককে পিটিয়েছে মারার জন্য, ওই ব্যক্তি যারা ফুয়াদের মতো লোককে পিটাইছেন, পিটানোর চেষ্টা করেছেন, বেইজ্জতি করেছেন। আপনাদের জন্য ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে এখানে সেখানে গড়ে উঠে, তাদের জন্য বাংলাদেশে বাসা বাঁধে। আপনারাই ওই ব্যক্তি যেখানে অভিশপ্ত পরিবারতন্ত্রকে তারা চুমা দিয়ে বাংলাদেশে স্থায়ী রূপ দিতে চান, যার জন্য বাংলাদেশের উন্নতি হয় না। আপনারা মর্দাঙ্গি দেখান, আপনারা পৌরুষত্ব দেখান অনলাইনে গিয়ে, দুইটা লাইন লিখে গেলেন গিয়ে। লানত আপনাদের বাবা মায়ের উপরে, লানত তাদের জন্মের উপরে, হিসাবে আপনাদের উপরে। দর্শক শ্রোতা, আজকের যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো, কয়েকটা বিষয় একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা কি শুনেছেন পরিবারতন্ত্রকে যারা পূজা করে এর কোনো ছেলেরা রাজপথে আন্দোলন করতে যাবে না, তাদের কোনো ছেলেরা হরতালে যাবে না, তাদের কোনো ছেলেরা দেশের সিস্টেম পরিবর্তনের জন্য কোথাও আন্দোলন করবে না, এবং কোথাও গুলি খেয়ে মারাও যাবে না। অথচ হাসিনা শেখের মেয়ে পুতুল জাতিসংঘের বিশাল কর্মকর্তা হবে। অমুক নেতার, অমুক মন্ত্রীর ছেলে অমুক বিশাল নেতা হবে। ওবায়দুর রহমানের মেয়ে সানা ওবায়দ বড় নেত্রী হবে, অথচ কিছু করে না। আমির খসরু মাহমুদের ছেলে ইসরাফিল অনেক বড় নেতা হবে, কোনো আন্দোলনে, কোনো অভিযোগে নাই, কোনো হরতালে নাই, কোনো পিকেটিং এ নাই, অনেক বড় নেতা হবে। সালাউদ্দিনের ছেলে অনেক বড় নেতা হবে, মন্ত্রী হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে হ্যান্ডশেক করে ছবি তুলবে। অমুক মন্ত্রীর অমুক ছেলে এইটা হবে, অমুক এমপির অমুক ছেলে বা মেয়ে এইটা করবে। তাইলে সাধারণ ঘরে জন্ম নেয়া মেধাবী সাধীরা কি করবে? রাস্তায় আপনাদের জন্য আন্দোলন করবে, হরতাল করবে, গুলি খাবে আর মারা যাবে। আপনারা কি বলতে চাচ্ছেন? সাধারণ ঘরে জন্ম নেয়া একটা দেশপ্রেমিক ছাত্র, সাধারণ ঘরে জন্ম নেয়া একজন মেয়ে অথবা ছেলে স্বপ্ন দেখতে পারবে না যে এই দেশের উন্নয়নে সে একটা রোল প্লে করবে। সে স্বপ্ন দেখতে পারবে না তাদের সাথে সামনে দাঁড়িয়ে ছেলের দিকে তাকিয়ে বলে দেশ বিনির্মাণে একটা ভূমিকা পালন করবে। সেটা আপনারা করতে দিবেন না। যখনই কোনো মেধাবী সন্তান সামনে আসবে কি মেরে ফেলবেন। যখনই কোনো মেধাবী সন্তান সবার সামনে এসে বলবে আমি দেশের স্বার্থে জীবন উৎসর্গ করব, আমি দেশের এই নোংরা রাজনীতিকে বন্ধ করতে একটা কালচার তৈরি করব, আমি দেশের শিক্ষা ব্যবস্থাকে দুমড়ে মুচড়ে সঠিকভাবে শিক্ষায় শিক্ষিত করার জন্য আমি একটা ভূমিকা পালন করব, আমি একটা কালচারাল রেভলিউশন করব, যে রেভলিউশনে আমাদের সঠিক পথে দাঁড়াবে। এটা বলতে যাবে এবং বলার পরে তার পরিণতি এটা হবে, তাহলে পরিস্থিতিটা কি দাঁড়ালো? আমি বা অন্য কেউ দেশের প্রশ্নে, নীতির প্রশ্নে, দেশকে বিনির্মাণের প্রশ্নে আমাদের কোনো অধিকার নাই কোনো রোল প্লে করার। কারণ আমরা যদি রোলটা প্লে করতে যাই আমাদেরকে মেরে ফেলা হবে।
আমাদের ডেড বডি এরকম থাকবে। গত 54 বছরে আমাদের দেশে রাজনৈতিক ইনস্টিটিউশন তৈরি হয় নাই, কিন্তু একটা জিনিস তৈরি হয়েছে, পরিবারতান্ত্রিক রাজনীতির আদলে রাজার ছেলে রাজা, চাকরের ছেলে চাকর, কৃষকের ছেলে কৃষক, এটাকে স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেভাবে সনাতন ধর্মে ব্রাহ্মণবাদকে এস্টাবলিশ করা হয়েছে। অর্থাৎ ব্রাহ্মণ না তো অন্য কেউ ভগবানের পূজারই না, ক্ষত্রিয় বা নম শূদ্র অথবা লোয়ার কাস্টের কোন মানুষ, তার তো ভগবান কৃষ্ণ, মা দুর্গা, সরস্বতী, তাদের কাছে যাওয়ার উপায় নাই। কারণ তারা যদি যায়, তাদেরকে বলি দিয়ে দুর্গাকে সন্তুষ্ট করা হবে। সাধারণ পরিবারের কোন বাচ্চা যদি যায় তাদের কাছে, তাদেরকে জবাই করে মা সরস্বতী, মা দুর্গা, তাদেরকে সন্তুষ্ট করা হবে। তাহলে কি হলো? এই পরিবারতন্ত্রকে পূজা করার জন্য আমার ভাই হাদিকে বলি দেওয়া হলো। বলি দিয়ে কাকে সন্তুষ্ট করা হলো? ওই ভগবানের নাম কি? ওই ভগবানকে যার সন্তুষ্টির জন্য আমার ভাই সাইদকে জবাই দেওয়া হলো, গুলি করা হলো, আমার ভাই স্ত্রীকে মেরে ফেলা হলো, আমার ভাই আব্রারকে খুন করা হলো, আমার ভাই টিকে খুন করা হলো, আমার ভাই ভিপি নূরকে খুনের চেষ্টা করা হলো, আমার ভাই ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে আক্রমণ করা হলো মেরে ফেলার জন্য। কারণ এরা সবাই সাধারণ ঘরে জন্ম নেওয়া কেউ। এদের বাবার নাম মুজিব শেখ না, এদের বাবার নাম বিখ্যাত কোন নেতা না বাংলাদেশের। আমির খসরু মাহমুদ না, সালাউদ্দিন না, আব্দুল আউয়াল মিন্টু না। দর্শক শ্রোতা একটু মনোযোগ দিয়ে শুনেন। ধরেন সাবিত আউয়ালকে আপনারা মাঠে কবে দেখছেন হরতাল করার জন্য? সাবিত আউয়াল কতদিন গেছে একটা সিস্টেমের পরিবর্তন করে? হাদি যেভাবে এভাবে বুক উঁচু করে দাঁড়াতো, কয়বার গিয়েছে সাবিত আউয়াল? কয়বার গিয়েছে ইশাক হোসেন? কয়বার গিয়েছে পার্থ? কয়বার গিয়েছে সজীব আহমেদ ওয়াজেদ? কয়বার গেছে তারেক রহমান? কয়বার গেছে হাসিনা শেখ? কয়বার গেছে রেহানা শেখ? কয়বার গেছে মন্ত্রীর পুত্ররা? কয়বার গেছে এমপির পুত্ররা? চিন্তা করে দেখেছেন? আমি যখন গোর্খদক আব্বাসকে চ্যালেঞ্জ করি, আমি যখন আমির খসরু মাহমুদের মতো ভারতের 5 ব্যবসাকে চ্যালেঞ্জ করি, আপনারা তাদের পক্ষে গিয়ে আমাকে গালি দিতে আসেন। আপনারা যারা গালি দেন, আপনাদের অবস্থান কি? আপনারা কি বুঝেন? আপনারা কোনোদিন যদি নেতৃত্বের জন্য দাঁড়ান, আপনাদের কত মেরে ফেলা হবে, এভাবে কাপড়ে মোড়ানো হবে। আজকে আপনারা আমাকে গালি দিচ্ছেন গোর্খদক আব্বাসের জন্য, আজকে আপনারা আমাকে গালি দিচ্ছেন সালাউদ্দিনের জন্য, আজকে গালি দিচ্ছেন আবু সাহুরের জন্য। আপনার দিকে চিন্তা করা দেখেন। আপনি কি কামলা? সারা জীবন আপনি কামলা থাকবেন? আপনি খুনি, সারা জীবন খুনি থাকবেন? চিন্তা করে দেখেন। আমার ভাই হাদিকে গুলি করেছে ফয়সাল করিম মাসুদ। এই ফয়সাল করিম মাসুদ তার জন্য খুন করেছে গোর্খদক আব্বাস। আমি যখন এই কথাটা বলি, আপনারা বলবেন গোর্খদক আব্বাস না ছাত্রলীগ।